আসসালামু আলাইকুম। আমি শামীম। আমার চ্যানেলের নাম ইনফিনিটি ম্যাথমেটিক্স। তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো এই চ্যানেলে তো সাবস্ক্রাইব করো। আজকে আমরা বিন্যাসের পার্ট 2 নিয়ে আলোচনা করব। এর পার্ট 1 এ আমরা বিন্যাসের বেসিক নিয়ে আলোচনা করেছি। পার্ট 2 তে যেটা থাকছে সেটা হচ্ছে যে বিন্যাসের বিভিন্ন প্রবলেম থাকবে। এসইউ আহমেদ স্যারের বই থেকে আমরা প্রবলেমগুলো নিয়েছি। তো প্রশ্নমালা 5.1 এ বিভিন্ন প্রবলেম আছে, সেগুলো থেকে আমরা প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। এখানে প্রথম প্রবলেমটা হচ্ছে 1-2 নম্বর যে প্রবলেমটা দেয়া আছে সেটা হচ্ছে 4 × np3 ইকুয়াল 5 × n-1 p3 হলে n এর মান কত? এর সমাধানটা কি সেটা আমরা একটু চিন্তা করি। প্রথমে যেটা দেয়া আছে সেটা হচ্ছে সেটা লিখলাম আমরা। এখন np3 সূত্রটা ইউজ করলাম আমরা এবং n-1 p3 সূত্রটা আমরা এখানে ইউজ করলাম। তো npr হলে যে সূত্রটা হয় সেটা তো আমরা আগেই জানি যে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। যেহেতু এখানে n এর ভ্যালু n এবং r এর ভ্যালু 3, তাহলে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 5 ইন্টু এখানে n এর ভ্যালু হচ্ছে n মাইনাস 1 এবং r এর ভ্যালু হচ্ছে 3, তাহলে n ফ্যাক্টোরিয়াল অর্থাৎ n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল মানে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n মাইনাস 1 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তো এইখানে আমরা একটা কাজ করলাম যেটা হচ্ছে যে n ফ্যাক্টোরিয়ালকে চাইলে এইভাবে কমায় লেখা যায়, যেটা হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এটা লেখার কারণ হচ্ছে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লেখার কারণ হচ্ছে আমাদের রাইট সাইডে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল আছে, তো এর জন্য আমরা n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত লিখলাম। আবার n মাইনাস 3কেও আমরা n মাইনাস 3 ইন্টু n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল করে লিখলাম, কারণ রাইট সাইডে আমাদের n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল আসবে। তো এটা আসাতে যেটা হলো যে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল এবং n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি গেল এবং n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল এবং n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি গেল। তো সব কাটাকাটি গেলে পরের লাইনে আসতেছে, উপরে আসতেছে 4n এবং নিচে আসতেছে n মাইনাস 3 ইকুয়াল টু 5। তো আর গুণ করলে আমরা পাই 5n মাইনাস 15 ইকুয়াল টু 4n। তো 5n মাইনাস 4n ইকুয়াল টু n ইকুয়াল টু 15। তার মানে যদি এটা দেয়া থাকে তাহলে n এর মান আসতেছে 15। এখানে 6 নম্বরে একটা প্রবলেম দেয়া আছে যেটা হচ্ছে 1 2 3 5 6 7 অঙ্কগুলি প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করে 5000 ও 6000 এর মধ্যবর্তী কতগুলো সংখ্যা গঠন করা যেতে পারে। তো প্রথম যেটা বিন্যাসে অঙ্ক করতে গেলে আমাদের ভালো করে বুঝতে হবে এবং কোশ্চেনটা থেকে আমাদের ভালো করে ক্লুগুলা ফাইন্ড আউট করতে হবে যে কি কি ক্লু দেয়া আছে কোশ্চেনে। বিন্যাস মূলত সূত্র ইউজ না করে আগে ভালো করে বুঝতে হবে ভিতর থেকে কিভাবে প্রশ্নটা কিভাবে চাইছে। তো এর সমাধানটা কি? তো এখানে ক্লুগুলা লাল লাল করে দেয়া আছে। তো এখানে যেহেতু ক্লুগুলো আমরা একটু আলোচনা করি যে এখানে 1 2 3 5 6 7 অঙ্কগুলো প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করা যাবে, অর্থাৎ এই সংখ্যাগুলো প্রতিটাই কেবল একবার ব্যবহার করা যাবে। তাহলে এখানে একটা ক্লু, এই পর্যন্ত একটা ক্লু দেয়া আছে। একবার ব্যবহার করা যাবে বলতে আমরা এইটুকু শিওর হইলাম যে এখানে এনপিআর এর সূত্রটা ইউজ হবে, এন টু দি পাওয়ার আর সূত্রটা ইউজ হবে না। তার মানে এনপিআর সূত্রটা ইউজ হবে এখানে। আচ্ছা, পরে 5000 থেকে 6000 এর মধ্যবর্তী এখানে একটা ক্লু দেয়া আছে। যেহেতু 5000 থেকে 6000 এর মধ্যবর্তী, তো আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছে অবশ্যই সংখ্যা অবশ্যই সংখ্যাগুলো 4 অঙ্ক বিশিষ্ট হবে এবং প্রথম সংখ্যাটা অবশ্যই 5 দিয়ে শুরু হবে, যেটা আমরা এখানে দেখাচ্ছি যে 1 2 3 5 6 7। যেহেতু 5000 থেকে 6000 এর মধ্যবর্তী সংখ্যা, তাহলে আমাদের প্রথম সংখ্যাটা অবশ্যই 5 হতে হবে, অর্থাৎ প্রথম সংখ্যা 5 হবে। অঙ্কটা 4 অঙ্ক বিশিষ্ট হবে যেহেতু 5000 থেকে 6000, এবং প্রথম সংখ্যাটা 5 হবে। তো বাকি যে তিনটা সংখ্যা আছে কি হবে সেটা আমরা জানি না। বাকি তিনটা সংখ্যা আমরা 1 2 3 6 7 এই পাঁচটার মধ্য থেকে এই তিনটা সংখ্যা বসবে। তো আমরা এখানে 1 বসতে পারে, এখানে 2 বসতে পারে, 3 বসতে পারে, 6 বসতে পারে, 7 বসতে পারে এই তিনটা ঘরে। তো সেটা আমরা দেখি যে যেহেতু আমাদের হাতে 5টা সংখ্যা আছে এবং ঘর আছে 3টা, আমাদের 3টা ঘর পূরণ করতে হবে। সেহেতু আমরা সূত্র অনুসারে লিখতে পারি, এনপিআর এর সূত্রটা ইউজ করতে পারি। এখানে এন হচ্ছে 5, কারণ আমাদের 5টা সংখ্যা ইউজ করা যাবে এবং জায়গা আছে 3টা, তার মানে আর এর ভ্যালু হচ্ছে 3। তার মানে মোট সংখ্যা গঠন করা যেতে পারে
5p3, অর্থাৎ আমি 1 2 3 6 7, এখানে এনটা হচ্ছে 5, এই 5টা সংখ্যার মধ্যে আমি 3টা ফাঁকা ফাঁকা করে 3টা সংখ্যা ইউজ করব, তার মানে সেটা 5p3 লেখা যায়। তো 5p3 আমরা লিখতে পারি 5 ইন্টু 4 ইন্টু 3, যেটা আগের ভিডিওতে এগুলো শর্টকাটগুলো আলোচনা করা আছে। তো এখানে 60 অ্যান্সার। তার মানে এই অঙ্কগুলো প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার যদি আমরা করি, তাহলে 5000 ও 6000-এর মধ্যবর্তী সংখ্যা গঠন করা যাবে 60টি। আমরা পরের প্রবলেম নিয়ে একটা আলোচনা করি। ইঞ্জিনিয়ারিং শব্দটির সবকটি বর্ণকে কত প্রকারে বিভিন্ন রকমের সাজানো যায় তা নির্ণয় করো। এখানে কোশ্চেনে কি কি ক্লু দেওয়া আছে? একটা ক্লু দেওয়া আছে যে সবকটি বর্ণকেই সাজাতে হবে আমাদের একসাথে, এটা একটা ক্লু। আর একটা ক্লু হচ্ছে সাজানো যায়, অর্থাৎ সাজানো বলতেই বিন্যাস করতে বলছে আমাদের এখানে। আমরা সমাধানটা একটু দেখি, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, এখানে মোট বর্ণ আছে 11টি, কিন্তু এর মধ্যে আবার রিপিট আছে, যেমন 3টা ই দেয়া আছে, এখানে 3টা ই দেয়া আছে, 3টা এন দেয়া আছে, এবং 2টা জি দেয়া আছে, এবং 2টা আই আছে। তাহলে আমরা যদি এই মোট 11টি বর্ণকে নিয়ে সাজাতে চাই, তাহলে কি হবে? মোট বিন্যাস হবে 11p11, অর্থাৎ 11 ফ্যাক্টোরিয়াল, কারণ আমাদের প্রতিবার 11টা করে নিচ্ছি। তাহলে 11p11 কি হচ্ছে? 11 ফ্যাক্টোরিয়াল। কিন্তু আমাদের এখানে যেহেতু রিপিট আছে, যে 3টা ই রিপিট, 3টা এন রিপিট, 2টা জি রিপিট এবং 2টা আই রিপিট, রিপিটগুলো আমরা নিচে ভাগ দেব, এটা আমরা জানি, আগেই দেখেছি। 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, কারণ এই যে 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, যেগুলো রিপিট থাকবে, রিপিট সংখ্যাগুলোকে আমরা ভাগ দেব। তাহলে এটা আসে, এটার অ্যান্সার এত। তোমরা আর একটা প্রবলেম যাই, সেটা হচ্ছে 7-এর 2 নম্বর প্রবলেম, যেটা দেয়া আছে 53260 অঙ্কগুলো প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করে 5 অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করা যেতে পারে। এখানে ক্লুগুলো আমরা চিন্তা করি যে কি কি ক্লু দেয়া আছে। ক্লু দেয়া আছে যে আমরা এই সংখ্যাগুলো কেবল একবার ব্যবহার করতে পারবো, যে 53260, আমরা যে বিন্যাসগুলো হবে সেখানে 5 শুধু একবারই বসবে বা 3 শুধু একবারই বসবে, অর্থাৎ এই সংখ্যাগুলো কেবল একবার ব্যবহার করা যাবে। তাহলে আমাদের শিওর হলাম যে আমাদের সূত্র হবে এখানে এনপিআর। যদি আমাদের সংখ্যাগুলো পুনরাবৃত্তি করা যায়, তো অর্থাৎ রিপিট নেওয়া যেত, 5 2 3 বার নেওয়া যেত, বা 3 রিপিট নেওয়া যেত, তাহলে আমাদের সূত্র হতো n⁴r। তো আমাদের বলছে যে ক্লু একটা দেখলাম আমরা, যেহেতু এনপিআর একটা ক্লু পাইছি আমরা এখান থেকে, যে এই সংখ্যাগুলো প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করা যাবে। আর একটা ক্লু আছে 5 অঙ্ক বিশিষ্ট হতে হবে সংখ্যাগুলো, আমাদের সংখ্যাগুলো 5 অঙ্ক বিশিষ্ট হতে হবে। এবং এখানে আর একটা ক্লু দেওয়া আছে যে অর্থপূর্ণ একটা ক্লু, এবং জোড় সংখ্যা একটা ক্লু, অর্থাৎ অর্থপূর্ণ জোড় সংখ্যা হতে হবে আমাদের। তা আমরা সমাধানটা একটু দেখি, যে যেহেতু আমাদের এই 5টা সংখ্যাই ইউজ করা যাবে কেবল একবার করে, তো জোড় সংখ্যা যেহেতু আমাদের বলছে, জোড় সংখ্যা, কোনো সংখ্যা জোড় হতে গেলে শেষের সংখ্যাটা জোড় হতে হয়, অর্থাৎ একক স্থানীয় অঙ্কটা জোড় হতে হয় আমাদের। তো এখানে জোড় সংখ্যা কি কি আছে? এখানে জোড় আছে 2 6 0, অর্থাৎ শেষে যদি 2 থাকে সেটাও জোড় সংখ্যা হবে, শেষে 6 থাকলেও জোড় সংখ্যা হবে, এবং শেষে 0 থাকলেও জোড় সংখ্যা হবে। তো আমরা দেখি যে প্রথম চিন্তা করি যে শেষে 2 রেখে আমরা জোড় সংখ্যা গঠন করব। তাহলে আমরা যদি শেষে 2কে ফিক্স করে দেই, যে যেহেতু 5 অঙ্ক বিশিষ্ট আমাদের 5টা ঘর এখানে আছে, কিন্তু আমরা 5টা ঘরের মধ্যে শেষের ঘরটাকে 2কে আমরা ফিক্সড করে দিলাম এখানে, তো বাকি থাকে 4টা ঘর। এই 4টা ঘরে কয়টা সংখ্যা বসবে? বাকি 4টা ঘরে এখানে বসবে 5 3 6 0, এই 4টা সংখ্যা এই ঘরে বসবে। তো আমরা এই 4টা সংখ্যা এই ঘরে বসবে, এটা একটা দেখলাম আমরা। কিন্তু আমরা যখন এই 4টা সংখ্যা 5 3 6 0 যখন আমরা এখানে বসাবো, কিছু জায়গায় 0 সামনে চলে আসবে, অর্থাৎ 2 শেষে আছে, আবার 0 সামনে আছে। কিন্তু 0 সামনে আসলে তো আমরা সেই সংখ্যাটা 5 অঙ্ক, অর্থপূর্ণ 5 অঙ্ক বিশিষ্ট হবে না। অর্থপূর্ণ হতে গেলে তো সামনে 0 থাকলে তো ওটা অর্থপূর্ণ হবে না, ওটা 4 অঙ্ক বিশিষ্ট হয়ে যাবে। তাহলে এটা এখন চিন্তা করি, যে আমরা যখন শেষে 2 রাখছি, তখন বাকি যে 4টা সংখ্যা ছিল 5 3 6 0, সেটাকে এখানে যদি আমরা সাজাই, তাহলে সেটা 4টা সংখ্যা 4টা ঘরে কতভাবে বসতে পারবে? 4p4, অর্থাৎ 4 ফ্যাক্টোরিয়াল ভাবে বসতে পারে। তো আমরা শেষে 2 রেখে যদি আমরা করি, সেক্ষেত্রে আমরা 4 ফ্যাক্টোরিয়াল পাইলাম।
এখন এই 4 ফ্যাক্টোরিয়ালের মধ্যেই জিরো, প্রথমে জিরো এবং শেষে টু আছে এমন সংখ্যা কয়টা সেটা আমরা একটু দেখি। যে তাহলে জিরোকে আমরা প্রথমে রাখলাম এবং শেষে টুকে রাখলাম, আর বাকি থাকে আমাদের 5 3 6। তাহলে এই তিনটা ঘরে 5 3 6 কতভাবে বসতে পারে, সেটা হচ্ছে 3p3, অর্থাৎ 3 ফ্যাক্টোরিয়াল ভাবে। তো এই সংখ্যাগুলো যে 3 ফ্যাক্টোরিয়াল সংখ্যাগুলো আছে এটা কিন্তু এই 4 ফ্যাক্টোরিয়ালের ভিতরেই আছে, কিন্তু এটা ভিতরে থাকাতে আমাদের জিরো যেহেতু সামনে চলে আসছে তাহলে অর্থপূর্ণ হবে না। তো অর্থপূর্ণ যদি আমরা বের করতে চাই সেটা হচ্ছে এই 4 ফ্যাক্টোরিয়াল থেকেই আমরা যদি এখন এই 3 ফ্যাক্টোরিয়ালটাকে বাদ দেই, অর্থাৎ যেগুলোর সামনে জিরো চলে আসছে সেগুলোকে যদি বাদ দেই তাহলে শেষে 2 রেখে অর্থপূর্ণ জোড় সংখ্যা আমাদের 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 18 লেখা যায়। অনুরূপভাবে আমরা যদি শেষে 6 রেখে অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করি, একইভাবে 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল আসতেছে আমাদের এখানেও 18। এখন শেষে যদি আমরা জিরো রাখি তাও তো জোড় সংখ্যা হবে, তার মানে শেষে আমরা এবার জিরো রাখবো। শেষে জিরো রেখে বাকি চারটা ঘরে বসবে 5 3 2 6। তো এটা চারটা ঘরে 4 ফ্যাক্টোরিয়ালভাবে বসতে পারে, অর্থাৎ 24টা। তো আমরা যখনই শেষে জিরো রাখবো এখানে তো আর সামনে জিরো আসার কোনো পসিবিলিটি নাই, কারণ জিরো শুধু একবারই ব্যবহার করা যাবে। তাহলে এইখানে তো আর আগেরগুলোর মতো যে শেষে জিরো বা সামনে জিরো এরকম তো দরকার নেই। তার মানে শেষে জিরো রেখে আমাদের জোড় সংখ্যা আসতেছে 4 ফ্যাক্টোরিয়াল। তার মানে আমরা যদি এই 5টা অঙ্ক ব্যবহার করি এবং প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করি, তাহলে 5 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ জোড় সংখ্যা হচ্ছে, তাহলে আমাদের নাম্বার এ যে 18 পাইছি এটা প্লাস শেষে 2 রেখে যেটা সেটা 18, প্লাস শেষে 6 রেখে যেটা সেটা হচ্ছে 18, এবং শেষে 0 রেখে জোড় সংখ্যা এটাও প্লাস হবে। তার মানে 18 প্লাস 18 প্লাস 24 ইকুয়াল টু 60। তো এই প্রবলেমটা আমরা দেখলাম। এখন একটা 13-2 নম্বর যে প্রবলেমটা দেওয়া আছে যে সর্বর্ণগুলোকে পাশাপাশি রেখে ম্যাথমেটিক্স শব্দটির অক্ষরগুলো কত উপায়ে সাজানো যায় তা নির্ণয় করো। তো আমরা এটার সমাধানটা একটু দেখি। ম্যাথমেটিক্স এখানে দেয়া আছে শব্দটা, এখানে মোট বর্ণ 11টি, তার মধ্যে স্বরবর্ণ আছে এখানে এ ই এ আই ইকুয়াল টু 4, 4টি, কিন্তু এখানে দুইটাই আবার রিপিট আছে, এই জন্য আলাদাভাবে লেখা আছে দুইটাই রিপিট। ব্যঞ্জনবর্ণ আছে এম টি এইচ এম টি সি এস, এখানে ব্যঞ্জনবর্ণের মধ্যেও এম দুইবার রিপিট আছে এবং টি দুইবার রিপিট আছে, সেটা আমরা আলাদাভাবে লিখলাম। অর্থাৎ এখানে স্বরবর্ণ পেলাম আমরা 4টা, ব্যঞ্জনবর্ণ পেলাম 7টা, মোট 11টি বর্ণ ম্যাথমেটিক্স শব্দটিতে। কিন্তু আমাদের স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে ম্যাথমেটিক্স শব্দগুলোর অক্ষরগুলো কত উপায়ে সাজানো যায় সেখানে সাজানো যায় তা নির্ণয় করতে বলছে। তো এখানে ক্লু দেয়া আছে যেটা হলো স্বরবর্ণগুলোকে আমাদের পাশাপাশি রাখতে হবে এবং সাজাইতে বলছে, তার মানে আমাদের বিন্যাস করতে হবে। তো স্বরবর্ণগুলোকে যদি আমরা একটা অক্ষর মনে করি, অর্থাৎ এ ই এ আই, এই 4টাকেই যদি আমরা একটা অক্ষর মনে করি এবং বাকি যেগুলো আছে সেগুলো এখানে লিখলাম ব্যঞ্জনবর্ণগুলো, তাহলে আমরা যদি একটা অক্ষর মনে করে এখানে বিন্যাস করি তাহলে সব স্বরবর্ণগুলোই কিন্তু একসাথেই থাকতেছে যখন এই বিন্যাসটা হবে। তাহলে সেটা কি দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে যে এখানে স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে বিন্যাসটা কী হয় সেটা আমরা একটু চিন্তা করি। স্বরবর্ণ 4টাকেই আমরা একটা অক্ষর মনে করলাম, তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8, তাহলে মোট এই 8টা অক্ষর নিজেদের মধ্যে কতভাবে সাজতে পারে, 8 ফ্যাক্টোরিয়ালভাবে সাজতে পারে। কিন্তু এখানে একটা ভেজাল আছে যে 2টা এম রিপিট আছে এবং 2টা টি রিপিট আছে এই 8টা অক্ষরের মধ্যে। তার মানে নিচে যেহেতু 2টা এম রিপিট আছে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল হবে। ইন্টু এখন স্বরবর্ণগুলোকে যেহেতু আমরা একটা অক্ষর মনে করছি, তো সাজতে গেলে স্বরবর্ণগুলো তো আবার নিজেদের মধ্যেও সাজতে পারে, অর্থাৎ এ ই এ আই হয়েছে, ই ডাবল এ আইও হইতে পারে। তার মানে স্বরবর্ণগুলো নিজেদের মধ্যেও সাজতে পারে। সেটা কতভাবে, সেটা হচ্ছে যেহেতু 4টা স্বরবর্ণ আছে এখানে 4 ফ্যাক্টোরিয়াল, কিন্তু 2টা এ রিপিট থাকাতে 2 ফ্যাক্টোরিয়াল নিচে দিতে হবে। কিন্তু আমরা এখানে কেন গুণন দিলাম, এটা এই কারণে গুণন দিলাম, গুণন দিতে হবে এটা বুঝতে হবে যে যেহেতু স্বরবর্ণগুলাকে একটা অক্ষর মনে করে আমরা এইটাকে পুরোটাকে বিন্যাস করছি, কিন্তু স্বরবর্ণগুলোর সাথে সাথে তো নিজেদের মধ্যেও সাজবে। তো একই সাথে যদি ঘটনা ঘটে, যেমন এখানে ব্যঞ্জন বর্ণ আর এই টোটালটা মিলে একটা স্বরবর্ণ যখন সাজবে তখন তো ওরা নিজেদের মধ্যেও আবার সাজতে পারে স্বরবর্ণগুলা।
সেক্ষেত্রে আমরা নিজেদের মধ্যে সাজলে আবার ওটা একই সাথে ঘটতেছে, যার কারণে আমরা ইনটু দিলাম। তাহলে সর্বর্ণগুলোকে পাশাপাশি রেখে বিন্যাস হলো আমাদের 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু এত। এখন 8-এর 2 নম্বর অঙ্কটা একটু আমরা দেখি যে সর্বর্ণগুলোকে পাশাপাশি না রেখে ট্রায়াঙ্গেল শব্দটির অক্ষরগুলো কত উপায়ে সাজানো যায় তা নির্ণয় করো। তো এখানেও যে ক্লুটা দেওয়া আছে সেটা হচ্ছে সর্বর্ণগুলোকে পাশাপাশি না রেখে একটা ক্লু, এবং সাজানো যায় আর একটা ক্লু দেওয়া আছে। তো এই অঙ্কটা দেখি আমরা, ট্রায়াঙ্গেল। তো মোট বর্ণ এখানে 8টি, তার মধ্যে স্বরবর্ণ আছে আই এ ই এবং ব্যঞ্জনবর্ণ আছে টি আর এন জি এল। এখানে স্বরবর্ণ আছে 3টি এবং ব্যঞ্জনবর্ণ আছে 5টি এবং কোনো রিপিট নাই এখানে। তো আমরা প্রথমে ট্রায়াঙ্গেল শব্দটাকে আমরা যদি নিজেদের মধ্যে সাজাই, অর্থাৎ মোট বিন্যাস এখানে আসতেছে নিজেদের মধ্যে যে সাজে, যেহেতু 8টা বর্ণ আছে 8p8, অর্থাৎ 8 ফ্যাক্টোরিয়ালভাবে সাজতে পারে মোট বিন্যাস। এখন স্বরবর্ণগুলোকে যেহেতু আমরা পাশাপাশি না রেখে ট্রায়াঙ্গেল শব্দটির অক্ষরগুলো সাজাতে বলছে, তো আমরা আগে বের করবো যে পাশাপাশি রেখে কতভাবে বিন্যাস করা যায়। তো পাশাপাশি রেখে, যেটা আগের অঙ্কই আমরা দেখলাম যে পাশাপাশি রাখতে গেলে আমরা সর্বর্ণ 3টাকে একটা অক্ষর মনে করলাম। তো একটা অক্ষর মনে করলে বাকি যে আমাদের 5টা আছে, যে টি আর এন জি এল, তো এই 5টা আর এই একটা, মোট 6 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ সর্বর্ণগুলোকে পাশাপাশি রেখে বিন্যাস হবে 6 ফ্যাক্টোরিয়াল। কিন্তু সর্বর্ণগুলো আমরা জানি যে নিজেদের মধ্যেও সাজবে, তাহলে ইনটু দিতে হবে, কারণ একই সাথে তো ওরা নিজেদের মধ্যেও সাজতে পারে। তাহলে 3টা সর্বর্ণ নিজেদের মধ্যে 3 ফ্যাক্টোরিয়ালভাবে সাজতে পারে, কারণ এখানে তো কোনো রিপিট নাই। রিপিট থাকলে আমরা নিচে ভাগ দিয়ে দিতাম। তাহলে এখন সর্বর্ণগুলোকে পাশাপাশি না রেখে বিন্যাসটা কী হবে? তো আমরা জানি যে মোট বিন্যাস যেহেতু 8 ফ্যাক্টোরিয়াল, তো সর্বর্ণগুলো পাশাপাশি থাকবে এমন বিন্যাস আসতেছে 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে পাশাপাশি না রেখে বিন্যাস যেটা, সেটা হচ্ছে আমরা যদি মোট বিন্যাস থেকে পাশাপাশি রেখে বিন্যাসটা বিয়োগ করি, তাহলে আমরা সর্বর্ণগুলোকে পাশাপাশি না রেখে যে বিন্যাসটা হবে সেটা বের করতে পারবো, অর্থাৎ 8 ফ্যাক্টোরিয়াল মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, এত লেখা যায়। তো এখানে আমরা আরেকটা অঙ্ক দেয়া আছে, যেটা হচ্ছে মিলেনিয়াম শব্দটির বিন্যাসের কতগুলিতে প্রথমে ও শেষে এম থাকবে। সেটা সমাধানটা আমরা একটু দেখি। মিলেনিয়াম শব্দটা দেয়া আছে এখানে, মোট বর্ণ মিলেনিয়ামে এখানে 10টি আছে। তো প্রথম এবং শেষে যেহেতু আমাদের এম রাখতে বলছে বিন্যাসটা, তো আমরা প্রথম এবং শেষে এমকে ফিক্সড করে রাখতে পারি। প্রথম এবং শেষে এমকে আমরা ফিক্সড করে রাখলাম। বাকি যে আমাদের 8টা ঘর আছে, এই 8টা ঘরে আমাদের এই বাকি বর্ণগুলো কতভাবে সাজবে সেটাই বের করলেই হয়, কারণ আমাদের প্রথম এবং শেষে এমকে ফিক্সড করে ফেলছি। তো এখানে যেটা দেওয়া আছে যে বাকি যে 8টা বর্ণ, এটা হলো আই, ডাবল এল, ই, ডাবল এন, আই, ইউ। তো এই 8টা বর্ণ এই 8টা ঘরে কতভাবে বসতে পারে সেটা আমরা দেখি। যে মোট বিন্যাস আসতেছে আসলে যেহেতু 8টা বর্ণ, এই 8টা ঘরে কতভাবে বসতে পারে, 8 ফ্যাক্টোরিয়ালভাবে বসতে পারে। কিন্তু এখানে 2টা এল রিপিট আছে এবং 2টা এন রিপিট আছে, 2টা আই রিপিট আছে। যেহেতু 2টা আই রিপিট আছে, 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2টা এল 2 ফ্যাক্টোরিয়াল এবং 2টা এন 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে মোট বিন্যাস আসতেছে আমাদের 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 7 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 5040। এখন 27 নম্বর একটা অঙ্ক এখানে দেয়া আছে, সেটা হচ্ছে পারমুটেশন শব্দটির বর্ণগুলির মধ্যে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে বর্ণগুলোকে কত রকমে পুনরায় সাজানো যেতে পারে। তো এখানে যে ক্লুটা দেয়া আছে সেটা হচ্ছে স্বরবর্ণের অবস্থানটা পরিবর্তন করা যাবে না, স্বরবর্ণ যে জায়গায় আছে সেই জায়গায় থাকবে একটা ক্লু। সেটা হচ্ছে পুনরায় সাজানো যায়, এটা আর একটা ক্লু দেয়া আছে। তো আমরা একটু দেখি পারমুটেশন শব্দটা। মোট বর্ণ এখানে 11টি। তো স্বরবর্ণ কি কি আছে এখানে, ই, ইউ, এ, আই, ও, 5টি স্বরবর্ণই আছে এখানে। এবং ব্যঞ্জনবর্ণ আছে পি, আর, এম, টি, টি, এন, 6টি। এখানে টি আবার রিপিট আছে জন্য লাল করে দেওয়া আছে। তো স্বরবর্ণ যে যে জায়গায় আছিল, যে 2 নম্বর পজিশনে স্বরবর্ণ ছিল, ইউ এক নম্বর পজিশনে ছিল, এ একটা পজিশনে, আই, ও, অর্থাৎ পারমুটেশন শব্দটার 2 নম্বরে ই ছিল, আমাদের 5 নম্বর ইউ ছিল। এরকম যে যে জায়গায় স্বরবর্ণটা আছে শেষের জায়গায় স্বরবর্ণকে আমরা ফিক্স করলাম যে স্বরবর্ণ কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কি, বাকি যে ব্যঞ্জন বর্ণগুলো যে ফাঁকা ঘরগুলোতে আছে এইগুলো চেঞ্জ হবে।
তো এইগুলো ব্যঞ্জনবর্ণ আছে মূলত 6টি। তাহলে 6টি ব্যঞ্জনবর্ণ এখানে কতভাবে বসতে পারে? 6টি ব্যঞ্জনবর্ণ যেহেতু এখানে 6টা ঘর আছে, আমরা জানি যে 6টা ঘরে 6টা ব্যঞ্জনবর্ণ, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল ভাবে বসতে পারে, কিন্তু দুইটা টি রিপিট থাকাতে ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল হবে, তার মানে 360। কিন্তু এখানে একটা ক্লু দেওয়া আছে যে পুনরায় সাজানো যেতে পারে, অর্থাৎ আমাদের পারমুটেশন নিজেও একটা শব্দ, যেখানে স্বরবর্ণগুলো ওই জায়গায় আছে। যখন আমরা এই বিন্যাসটা করব তখন তো পারমুটেশনও এর ভিতরেই আছে। তো পারমুটেশন শব্দটাকে আমাদের বাদ দিতে হবে, কারণ আমাদের বলছে পুনরায় সাজানো, তার মানে পারমুটেশন নিজেও তো একটা সাজানো ব্যবস্থা এর মধ্যে আছে। তো আমরা যদি ওই পারমুটেশন শব্দটাকে বাদ দেই, তার মানে পুনরায় সাজানো যেতে পারে 360 - 1। ওই পারমুটেশন যে বিন্যাসটা এর ভিতরে ছিল ওইটা আমরা বাদ দিয়ে দিলাম, কারণ আমাদের পুনরায় সাজানো যেতে পারে এটা বের করতে বলছে, তার মানে 359 হবে। আরেকটা অঙ্ক দেখি যে স্বরবর্ণগুলোকে কেবল বিজোড় স্থানে রেখে আর্টিকেল শব্দটির অক্ষরগুলো যত উপায়ে সাজানো যায় তা নির্ণয় করো। তো এখানেও ক্লু কী কী দেওয়া আছে যে স্বরবর্ণগুলোকে আমাদের বিজোড় স্থানে রাখতে হবে, এটা একটা ক্লু, এবং সাজানো যায় অর্থাৎ বিন্যাস করতে বলছে। তো এটা সমাধানটা আমরা একটু দেখি যে আর্টিকেল শব্দটা নিলাম, মোট বর্ণ এখানে 7, স্বরবর্ণ আছে এ আই ই, 3টি স্বরবর্ণ আছে, এবং ব্যঞ্জনবর্ণ আছে আর টি সি এল, অর্থাৎ 4টি ব্যঞ্জনবর্ণ আছে। তো এখানে আমরা দেখি যেহেতু মোট বর্ণ 7টি, এখানে 7টা ঘর দেয়া আছে। বিজোড় যে স্থানগুলো, নাম্বার 1, নাম্বার 3, নাম্বার 5 এবং নাম্বার 7, যে এই 4টা বিজোড় স্থান আছে, এই 4টা বিজোড় স্থানে আমাদের স্বরবর্ণ রাখতে হবে। তো স্বরবর্ণ আছেই আমাদের 3টা, তো এই 4টা স্থানে যদি আমরা স্বরবর্ণ রাখতে যাই, তো 3টা স্বরবর্ণ এই 4টা জায়গায় বসলেও, 3টা স্বরবর্ণ 4টা জায়গায় বসলেও একটা ঘর কিন্তু সবসময় ফাঁকা থাকবে, সেটা আমরা জানি। তো আমরা এখন দেখি যে 3টা স্বরবর্ণ 4টা জায়গায় বসবে, এবং বাকি যে জায়গাটা আছে, বাকি কয়টা জায়গা থাকবে? বাকি জায়গা কিন্তু থাকবে 2, 4, 6, এবং এই বেজোড় স্থান থেকে যে কোনো একটি জায়গা থাকবে। তো সেইটা ব্যঞ্জনবর্ণ দ্বারা পূর্ণ হবে। তার মানে আমরা দেখি যে 2, 4, 6 এই জোড় স্থানে ব্যঞ্জনবর্ণ বসবে, এবং বাকি একটি বেজোড় স্থানে আর একটা ব্যঞ্জনবর্ণ বসবে, অর্থাৎ 4টা আমাদের ব্যঞ্জনবর্ণ আছে, 3টা জোড় স্থানে এবং একটা বিজোড় স্থানে বসবে। আর স্বরবর্ণ আমাদের 3টা আছে, কিন্তু আমাদের বিজোড় স্থান আছে এখানে 4টা। কিন্তু স্বরবর্ণগুলোকে যতই আমরা বিজোড় স্থানে রাখতে চাই, একটা ঘর কিন্তু সবসময় ফাঁকা থাকবে, কারণ আমাদের 3টা স্বরবর্ণই আছে কিন্তু আমাদের ঘর আছে 4টা। তো সেটা কি মোট বিন্যাস তাহলে কত হয় সেটা দেখি। তো আমরা দেখি যে 4টা যেহেতু ঘর আছে, যে 1, 3, 5, 7, তো 4টা বিজোড় স্থান আছে, কিন্তু আমাদের স্বরবর্ণ যেহেতু 3টা, তাহলে 4p3 ভাবে সাজতে পারে, ইন্টু 4p3 ভাবে দিলাম আমরা, যে 4টা ঘরের মধ্যে 3টা 4p3 ভাবে সাজতে পারে, ইন্টু, এখন ইন্টু এই কারণে দিলাম যে স্বরবর্ণ সাজলো, একই সাথে তো আবার ব্যঞ্জনবর্ণগুলোও নিজেদের মধ্যে সাজবে। তো এই ঘটনা দুইটা তো একই সাথে ঘটবে, তো একই সাথে ঘটলে সেটা আমরা গুণন দেব। তো গুণন 4 ফ্যাক্টোরিয়াল দিলাম এই কারণে যে আমাদের ব্যঞ্জনবর্ণ 4টা আছে, ব্যঞ্জনবর্ণের জন্য ঘরও আছে 4টা, অর্থাৎ জোড় 3টা ঘর, এবং এই যে স্বরবর্ণের বিজোড় থেকে আমাদের একটা ঘর পাবো, সেজন্য আমাদের ব্যঞ্জনবর্ণ বাকি যে বিজোড় স্থান সেখানে গিয়ে বসবে, অর্থাৎ 4টা ব্যঞ্জনবর্ণ আমাদের 4টা ঘরে গিয়ে বসবে, অর্থাৎ 4 ফ্যাক্টোরিয়াল ভাবে বসতে পারে। তাহলে মোট বিন্যাস আমাদের পেলাম 4p3 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 576। এখন আমরা দেখি যে গ্রামীণ ফোন বাংলাদেশে মোট কতগুলো সংযোগ দিতে পারবে, এটা একটু দেখি আমরা। তো সমাধান হচ্ছে, সাধারণত আমরা জানি যে নাম্বার গুলা 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ মোটেই 10টা অঙ্ক ব্যবহার হয় নাম্বারগুলোতে, কিন্তু গ্রামীণ ফোনের নাম্বারের শুরুর যে 3টা ডিজিট ফিক্সড, যে 017 হয় অথবা 013 হয়, কিন্তু বাকি যে আমরা মোট জানি যে নাম্বারগুলো আসলে 11 সংখ্যা বিশিষ্ট, 11 অঙ্ক বিশিষ্ট। তাহলে প্রথম 3টা ঘর আমাদের ফিক্সড, যে 017 বসবে এবং 013 বসবে। তাহলে বাকি থাকে আমাদের 8টা ঘর, এই 8টা ঘরে আমাদের 0, 1, 2, 3 থেকে শুরু করে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা বসতে পারে, এবং সংখ্যার রিপিটও হতে পারে, অর্থাৎ 0, 2, 3, 4 বার বসতে পারে, 1, 2, 3, 4 বার বসতে পারে। তার মানে একটা সংখ্যা একাধিকবার ইউজ করা যাবে। তাহলে আমরা জানি যে কোনো সংখ্যা যদি একাধিকবার ইউজ করা যায়, সেক্ষেত্রে
যেটা সূত্র জানি সেটা হচ্ছে n⁴ তাহলে এখানে সূত্র ইউজ হবে n⁴ এর সূত্র। তাহলে আমাদের 8টা ঘর আছে কিন্তু আমাদের অঙ্ক আছে 10টা। তাহলে 10টা অঙ্ক 8টা ঘরে কতভাবে বসতে পারে? যেহেতু n⁴ মোট অঙ্ক যেহেতু 10টা, তার মানে n এর ভ্যালু 8, 10⁴, এবং 0 1 3 এর ক্ষেত্রেও তাহলে একই, যে 10⁴ আমরা পাবো। তাহলে মোট সংযোগ দিতে পারবে আসলে 10⁴ যোগ 10⁴, অর্থাৎ 20 করোড়, মানে 20 লাখ সংযোগ গ্রামীণফোন বাংলাদেশে দিতে পারবে। এখন এখানে আরেকটা অঙ্ক আছে, যেটা হচ্ছে 2জন কলা বিভাগের ছাত্রকে একত্রে না বসিয়ে 5জন বিজ্ঞান বিভাগের ছাত্র ও 5জন কলা বিভাগের ছাত্রকে কত রকমের একটি গোল টেবিলে আসন নিতে পারে। তো এখানে ক্লুগুলো আমরা চিন্তা করি যে কলা বিভাগের ছাত্রকে একত্রে বসানো যাবে না, এটা একটা ক্লু, এবং গোল টেবিলে বসবে, এটা আর একটা ক্লু। তো আমরা একটু দেখি এটা সমাধানটা। তো আমরা বিজ্ঞান যে ছাত্রগুলো আছে, বিজ্ঞানের যে ছাত্রগুলো আছে 5জন, তাদেরকে আমরা গোল টেবিলে আগে বসাই। সেটা হচ্ছে S1 এখানে আসলো, S2 আর একটা ছাত্র এখানে, S3, S4, S5। তো এই 5জন হচ্ছে সায়েন্সের ছাত্র, তারা গোল টেবিলে বসলো। তো আমরা 5জন এই ছাত্রের মাঝ যে ফাঁকা জায়গাগুলো আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে, যে 5টা ফাঁকা জায়গা আছে, তো 5টা ফাঁকা জায়গায় আমরা যদি আর্টসের স্টুডেন্টকে আমরা এখানে বসাই, তাহলেই কিন্তু আর্টসের স্টুডেন্ট আর একত্রেও বসতে পারলো না। তার মানে সায়েন্সকে আমাদের আগে বসানোর পরে যে ফাঁকা জায়গাগুলো থাকবে, সেগুলোতে আমরা আর্টসের স্টুডেন্ট বসাবো। এখন আসি যে গোল টেবিলে মোট আসন নিতে পারে কত। এখন গোল টেবিলের ক্ষেত্রে আমাদের একটা চিন্তা করতে হবে যে প্রথম যে কোনো একটা সংখ্যাকে বা যে কোনো একটা ছাত্রকে আমাদের ফিক্সড চিন্তা করতে হবে। ফিক্সড চিন্তা করে বাকি চারজনকে এখানে আমাদের সাজাইতে হবে। যেহেতু ছাত্র আছে 5জন সায়েন্সের, তো আমরা সায়েন্সের ছাত্রকে প্রথমে আমরা আগে একজনকে ফিক্সড করলাম, অর্থাৎ S1কে আমি ফিক্সড করে ধরে রাখলাম যে ও এখানেই বসবে। তো গোল টেবিলের ক্ষেত্রে যে কোনো একজন বা কে আমাদের ফিক্সড করতে হয়। তার মানে S1 সায়েন্সের যে ছাত্রটা আছে তাকে আমরা ফিক্সড করে রাখলাম। বাকি যে এখানে 4জন আছে, তারা কতভাবে বসতে পারে? তারা যে S2 এখানে না বসে এখানেও বসতে পারে, বা এখানেও বসতে পারে, বা এখানেও বসে, অর্থাৎ S2, S3, S4 এবং S5 যে এই 4জন ছাত্র আছে, তারা তো আবার নিজেদের মধ্যে সাজতে পারে। তারা কতভাবে সাজতে পারে? যে 4 ভাবে সাজতে পারে। গোল টেবিলের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে যে কোনো একজনকে আমাদের ফিক্সড ধরে বাকিগুলোকে সাজাতে হবে। তার মানে এখানে S1কে আমরা ফিক্সড ধরে বাকি যে 4জন ছিল বিজ্ঞানের ছাত্র, তাদেরকে আমরা 4 ভাবে বসাইতে পারি। ইন্টু আর্টসের স্টুডেন্টগুলোও তো একই সাথে ওরাও সাজবে, ওরাও তো একইভাবে সায়েন্সের স্টুডেন্ট সাথে সাজলো, আর্টসের স্টুডেন্টও তো তাদের সাথে একই সাথে সাজবে। তো সেক্ষেত্রে যে 5টা ফাঁকা ঘর আছে, 5টা ফাঁকা ঘরে 5জন আর্টসের স্টুডেন্ট আছে, তো আমরা কয়ভাবে তাদেরকে বসাইতে পারি? তাহলে 5 ভাবে বসাইতে পারি। তার মানে গোল টেবিলে মোট আসন নিতে পারে 2880। এতভাবে গোল টেবিলে আসন নিতে পারে যে কলা বিভাগের ছাত্রকে যদি আমরা একত্রে না বসাই, তাহলে 5জন বিজ্ঞান বিভাগের ছাত্র ও 5জন কলা বিভাগের ছাত্রকে 2880 ভাবে আসন দেওয়া যেতে পারে।